সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আসিফ টিপু এবং আমি নাফিসা হক। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। এবারে বিস্তারিত। নির্বাচিত সরকারের হাত ধরেই সংস্কার প্রক্রিয়ার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হতে পারে, এমনটাই মনে করছেন কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক। তারা কারণ হিসেবে বলছেন, কমিশনের বেঁধে দেয়া সময়সীমার মধ্যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য নাও হতে পারে, আর সেটা অস্বাভাবিক কিছু নয়। সংস্কারকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জরুরি যেসব ইস্যুতে ঐক্যমত্য হবে না সেসব সংস্কার কাজ শেষ করার দায়িত্ব নিতে হবে নির্বাচিত সরকারকে। শাহ আলী জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাষ্ট্র সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে এক ছাতার নিচে আনতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারি মাসে গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দফায় প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে আলাদাভাবে এবং পরবর্তীতে 30টি রাজনৈতিক দলকে নিয়ে 3 দিন বৈঠক করে কমিশন। তবে দফায় দফায় বৈঠকের পরও ঐকমত্য প্রতিষ্ঠায় কমিশনের দেয়া 166টি প্রস্তাবের মাত্র 42টিতে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা সংসদের উচ্চ কক্ষ গঠন, রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া, প্রধানমন্ত্রী নির্বাচন এবং তার মেয়াদকাল, এ ধরনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়েই একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। গবেষক এবং সমাজবিজ্ঞানীরা বলছেন, সরকার প্রধান আগামী জাতীয় নির্বাচনের যে সম্ভাব্য সময়ের কথা উল্লেখ করেছেন, তার আগে সমস্ত প্রস্তাবের সুরাহা হওয়া বাস্তবসম্মত নয়। কিছু সুপারিশ কিন্তু কল্পনাবিলাসী সুপারিশ আসছে, আবার কিছু সুপারিশ আসছে যেগুলো এই বিপ্লবের পরে রাষ্ট্র যখন মেরামত চলতেছে, এখানে এই সুপারিশের কোনো প্রয়োজন ছিল না, এই হাজার সুপারিশের কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজনটা ছিল একদম টু দ্য পয়েন্টে, একদম প্রাতিষ্ঠানিক জায়গাতে হিট করা। কমিশনের ঐকমত্য প্রতিষ্ঠার যে একটা পদ্ধতিগত দিক, এই জায়গাতে তাদের একটা গন্ডগোল আছে বলে আমার মনে হয় আর কি। যদি নির্বাচনটা আপনি ফেব্রুয়ারিতে হয়, তাহলে আপনার হাতে যে সময় আছে, এই সময়ের মধ্যে আপনি 166টা বিষয়ে ঐক্যমত্যে যেতে পারবেন না। তারা বলছেন, যে বিষয়গুলোতে রাজনৈতিক মতপার্থক্য থাকবে সেগুলো পরবর্তী সংসদের জন্য রেখে দেয়া উত্তম। পার্লামেন্টের মধ্য দিয়ে এগুলো বাস্তবায়ন হবে, যেগুলোকে যে সরকার আসবে তারা মনে করবে বাস্তবায়ন করার যোগ্য, তারা করবেন। যদি এনসিপির সরকার আছে, অধিকাংশ বাস্তবায়ন হয়ে যাবে। বিএনপি সরকার আসলে কম বাস্তবায়ন হবে, তাই না? এটাই তো স্বাভাবিক। এটা নিয়ে টানা হেঁচড়া করলে আসলে তখন প্রশ্ন উঠবে যে এই সরকার কি জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে কিনা। তাদের মতে জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন কিংবা বিচার বিভাগ সহ অন্যান্য প্রতিষ্ঠানের সংস্কার কাজ বর্তমান সরকারই করতে পারে, তবে সংবিধান সংস্কারের কাজ ঐকমত্য কমিশন বা সরকারের নয়। সংবিধানে হাত দেওয়ার কোনো সুযোগ নেই ইউনূস সরকারের। সংবিধানে হাত দেওয়ার সরকার তো এটা না, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। তাদের প্রধান কাজ হলো নির্বাচন করা এবং অবশ্যই একটা প্রধান কাজ সংস্কার নিয়ে আলাপ আলোচনা করা, বাট সমস্ত সংস্কার বাস্তবায়ন করা তাদের কাজ না। আমাদের সংবিধান, আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের মুক্তিযুদ্ধ, এগুলোতে কেউ হাত দিতে পারবে না, এটা জনগণ করতে দেবে না। গবেষক এবং বিশ্লেষকরা বলছেন, ঐকমত্যে না পৌঁছানোর কারণে যদি সংস্কার প্রক্রিয়া বিলম্বিত হয় এবং এর কারণে নির্বাচন যদি পিছিয়ে যায়, তাহলে দেশে রাজনৈতিক সংঘাত বৃদ্ধির আশঙ্কাও তৈরি হতে পারে। জুলাই মাসের মধ্যেই আসলে জাতীয় সংসদ তৈরি করতে হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, জাতির মুক্তি হবে না। সেই নির্বাচনে আরও একটি ফ্যাসিবাদের জন্ম হবে, এমন মন্তব্য করেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সকালে যশোরে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আরও বলেন, নির্বাচন যখনই হোক সেটা নিরপেক্ষ করার জন্য জামাতে ইসলামী সরকারকে সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে, তবে সরকারকে নিরপেক্ষ থাকতে হবে। এই সরকারের হাতে নিরপেক্ষ নির্বাচন না হলে এই জাতির সামনে আসবে মহা দুর্যোগ। অন্তর্বর্তীকালীন সরকারকেও জাতির কাছে তিনি যে কমিটমেন্ট দিয়েছেন যে তিনি নিরপেক্ষ থাকবেন, তাকে সোজা হয়ে থাকতে হবে, তার শির দাঁড়াটা সোজা রাখতে হবে, নিরপেক্ষ করতে হবে, কোনো দিকে ঝুঁকলে হবে না। মাঝখানে কিন্তু আপনি জাতির মধ্যে সংশয় তৈরি করেছেন। আপনি বুঝে করুন আর না বুঝে করুন, কারোর দ্বারা মিসগাইড হয়ে করুন, আপনার পরে এখনো আমরা আস্থা রাখতে চাই আগামী নির্বাচন নিরপেক্ষ হবে। তা না হলে আপনার হাতের এই নির্বাচন যদি ব্যর্থ হয়ে পড়ে, নিরপেক্ষ না হয়, তাহলে এই জাতির সামনে একটা মহা দুর্যোগ অপেক্ষা।
শুধু কথায় বা আলোচনায় নয়, মানসিকতার পরিবর্তন ছাড়া কোনো সংস্কারই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হবে। আর অন্যদিকে বিএনপি নেতা এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ভোটের মাধ্যমে জনগণের অধিকার ফেরাতে চায় বিএনপি। রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের নেতৃত্ব ও বর্তমান বাংলাদেশ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই আলোচনায় অংশ নেন বিএনপি নেতারা। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, লন্ডন বৈঠকের মধ্য দিয়ে দেশে অনেক বিশৃঙ্খলা কমে গেছে। এখন ভোটের মাধ্যমে জনগণের অধিকার ফেরাতে চায় বিএনপি। জাতিকে ঐক্যবদ্ধ করা যায়, আর একটি ঐক্যবদ্ধ জাতি যদি হয় তাহলে সামনের দিকে আগাবে। যার ফলশ্রুতিতেই ওই আপনার ফরেন পলিসিতে বলেন জাপানকে হারাই দিয়ে আপনারা জিতে গেছেন জিয়াউর রহমান স্যার, কারণ আপনি ঐক্যবদ্ধ জাতি পেয়েছিলেন। এদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 21তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আসেন বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দ। এ সময় মির্জা ফখরুল বলেন, শুধু কথায় বা আলোচনার মাধ্যমে সংস্কার সম্ভব নয়, সবার আগে দরকার মানসিকতার পরিবর্তন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। কথায় বা সংস্কার আপনার আলোচনার মাধ্যমে আমার মনে হয় যে বিশাল কাজ সম্ভব হয় না। সবার আগে যেটা দরকার হয় মানুষের মন ও মননশীলতা পরিবর্তন। এনসিপি সহ 5ই আগস্টের পর জন্ম নেওয়া সকল দলকে বিএনপি স্বাগত জানায় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। সবাই একজোট হয়ে একসাথে আমরা তাদেরকে সহযোগিতা করব। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। সংসদের উচ্চকক্ষের আসন যদি নিম্নকক্ষের আসনের অনুপাতে হয় তাহলে তা কাজে আসবে না মনে করছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটের নাগরিক কোয়ালিশন আয়োজিত আলোচনায় কথা বলেন তিনি। এতে অংশ নেয় এনসিপি, এবি পার্টি, ইসলামিক আন্দোলন সহ বিভিন্ন ডান ও বাম দলের নেতারা। দলগুলো বলছেন, নির্বাচনের আগে উচ্চকক্ষের প্রস্তাবিত সদস্য তালিকা দিতে হবে, ক্ষমতার ভারসাম্য রক্ষায় উচ্চকক্ষকে কাজে লাগাতে হবে বলেও মনে করছে সব দল। নিয়মের মধ্যে তার সুনির্দিষ্ট সাবজেক্ট। সো আমি জাস্ট কুইকলি শেয়ার করছি। আমরা এটাও বলেছি যে সে আপার হাউস আসলে কতখানি উপকার হবে, তাহলে এতে গ্রহণযোগ্য সমাধান, এবং তার মাঝখানেও এই যে আসন থাকে বা 200টা আসন থাকে, তাহলে দুটো প্রস্তাব এখন, একটা হলো যে আসন ভিত্তিক, যে নিম্নকক্ষে যে আসন সংখ্যা আছে তার ভিত্তিতে, যেটা আমাদের একটা বড় দল বিএনপির পক্ষ থেকে এটা প্রস্তাব করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর ভোটের পার্সেন্টেজ হিসাব করেন ওই 1% থ্রেশহোল্ড ধরেও, তাহলে আপনার যোগফল দাঁড়ায় 92। তার মানে বাকি 8টা আসন আপনাকে কিন্তু আবারও ওই রাজনৈতিক দলগুলোর মধ্যে পুনরায় বিন্যাস করতে হবে। ভোট প্রচার যে সংস্কৃতি, যেটা আসলে টু পার্টিতে পলিটিক্সকে আসলে করে ফেলে, সেই জায়গা থেকে বেরোনোর ক্ষেত্রে থ্রেশহোল্ডের কথা যেটা বলছে, পারলে এটাকে আরো নামায় আনা দরকার আমাদের এখানকার বাস্তবতা অনুযায়ী। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তবে দলটির নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি যুক্তরাজ্য সফরকালে বিবিসি ইংরেজিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। শনিবার সেই সাক্ষাৎকারটি প্রচার করে বিবিসি। বলেন, শেখ হাসিনার ভারতে থাকা বাংলাদেশের জন্য সমস্যা নয়, কিন্তু তার কথা বলা নিয়ে অবশ্যই ভারতের কিছু করা উচিত। যুক্তরাজ্য সফরের সময় লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার নেয় বিবিসি। সেখানে রাজনীতি, সংস্কার, নির্বাচন ও রোহিঙ্গা সমস্যা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। শনিবার সাক্ষাৎকারটির গুরুত্বপূর্ণ অংশ প্রকাশ করেছে বিবিসি বাংলা। সাক্ষাৎকার গ্রহণ করেন সাংবাদিক রাজিনী বৈদ্যনাথন। সাংবাদিকের প্রশ্নে ডক্টর ইউনূস বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যার মধ্যে নির্বাচনও পড়ে। দলটি নির্বাচনে থাকবে কিনা সেটি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে, এটি সম্পূর্ণ তাদের এখতিয়ার। Inclusiveness doesn't mean a particular party. Inclusiveness means participation of all people. So as long as all people are participating, it's inclusive. Clear. Awami League is not banned. Activities of Awami League has which would include an election. And temporarily.
Whether the election will be included or not, it depends on the election commission to decide. 5 আগস্ট পালিয়ে যাওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন। তাকে ফেরত চান কিনা এমন প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেন, এরই মধ্যে বিচার শুরু হয়ে গেছে। Trial has already begun, so the trial is active, it's going on. Then it will go to the legal process, looking for her to come back to face the trial and so on, use the international system, how to get the accused person back to your country and so on. So these are again a legal procedure. রোহিঙ্গা সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র সমাধান। 22 মিনিটের সাক্ষাৎকারে টিউলিপ সিদ্দিকের অভিযোগ, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না পাওয়া এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে নেওয়ার বিষয়েও নানা প্রশ্নের উত্তর দেন তিনি। In a court matter, court will decide that enough materials are available to pursue the case or cancel. সবশেষে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিজ কাজে ফিরে যাওয়ার অঙ্গীকারও করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। No retire, go back to my work. জুবায়ের রাজিন, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কমিশন যতই স্বাধীন হোক, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের ভূমিকাই মুখ্য, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেছেন তিনি। আরও জানিয়েছেন, নির্বাচনের তফসিল যথাসময়েই ঘোষণা করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনকে ঘিরে সরকারের আগ্রহ আর নির্বাচন কমিশনের প্রস্তুতি, এই দুই বিষয় নিয়েই সারা দেশে চলছে আলোচনা। ইসি বলছে সরকারের সঙ্গে তাদের প্রয়োজনীয় যোগাযোগ হচ্ছে। শনিবার আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। বলেন, জাতীয় ভোট নিয়ে ধাপে ধাপে এগোচ্ছে ইসি, তবে সব কাজে লাগবে সরকারের সহযোগিতা। যতই আপনি স্বাধীন বলুন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে, এটা ছাড়া তো সম্ভব না। সিসি জানান, যথাসময়ে ঘোষণা করা হবে ভোটের তারিখ। ইলেকশনের ব্যাপারে যদি তারিখের ব্যাপারে যদি বলতে চান, যদি ডেটের ব্যাপারে, এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন। আমরা যথাসময়ে শিডিউল ঘোষণা করবো, তখন জানতে পারবেন। সিসি আরও জানান, সংস্কার কমিশন সহ সরকারের সব কাজের সাথে ইসি সম্পৃক্ত রয়েছে। গত 15 জুন জানিয়েছিলেন সরকার নির্ধারিত তারিখেই নির্বাচন করতে প্রস্তুত কমিশন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এবছর তৃতীয়বারের মতো চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে চীনের ক্ষমতাসীন দলের এই আমন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে বাংলাদেশের জন্য ভারতের বিকল্প হয়ে উঠতে পারে চীন। তাই বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই সফর খুবই গুরুত্বপূর্ণ। ফজলে রাব্বি, সৌরভের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের উন্নয়ন সহযোগী চীন সরকার এরই মধ্যে চীনের কাছ থেকে তিস্তা প্রকল্প ও উচ্চশিক্ষায় ইতিবাচক সাড়া পেয়েছে। শিল্প ও বাণিজ্য ক্ষেত্রেও রয়েছে চীনের উল্লেখযোগ্য সহযোগিতা। আর ভূ রাজনৈতিক দিক থেকেও চীন বাংলাদেশ সম্পর্ক বিশেষ গুরুত্ব বহন করে। সেই চীনে চলতি বছরে তৃতীয়বারের মতো সফর করতে যাচ্ছে বিএনপি। চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির আমন্ত্রণেই এই সফর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে রোববার এই সফর শুরু করছে দলটির 9 সদস্যের প্রতিনিধি দল। বিএনপি নেতারা বলছেন, রাজনৈতিক সুসম্পর্ক গড়ে তুলে চীনের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পৃক্ততাকে আরও সুদৃঢ় করতেই এই সফর। গুরুত্ব পাবে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। তারা অনেক সময় তাদের বাণিজ্যিক রিলেশনগুলোকে আরও গতিশীল করার জন্য এই সফরগুলো করিয়ে থাকে এবং পলিটিক্যাল একটা বন্ডিং সৃষ্টির মধ্য দিয়ে তারা এটা করে। চীনা সরকার এবং চাইনিজ কমিউনিস্ট পার্টি মনে করে বাংলাদেশে ভবিষ্যৎ গণতান্ত্রিকভাবে নির্বাচন হলে কোন দল সরকার গঠন করার সম্ভাবনা আছে সেটা তারা বুঝে। তো সেই জন্য তারা গুরুত্ব দিয়ে ইদানিং আমাদের সাথে আরও বেশি সম্পর্ক বৃদ্ধি করার জন্য চেষ্টা করছে। এটাকে আমরা পজিটিভলি দেখি, কারণ চীন সরকারের সাথে আমাদের বাণিজ্যিক লেনদেন অনেক বেশি। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সরব হয়েছেন অনেকে। বিশেষজ্ঞরা বলছেন, এই সফর হতে পারে চীন বাংলাদেশ সুসম্পর্কের সোপান। চীন তো কোনো সময় কোনো দেশের আভ্যন্তরিক ব্যাপারে নাক গলায় না,
কাকে ক্ষমতায় আনবো কাকে না আনবো, তারা যে ক্ষমতা আসে তার সঙ্গেই কাজ করে। তবে চীন বাংলাদেশে একটা বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। ইন্ডিয়ান আধিপত্য বিরুদ্ধের একটা জনমত আছে না, তো সেইটার জন্য তারা মনে করে যে চীন আমাদের একটা অল্টারনেটিভ, মানে দাবা খেলার মধ্যে যেরকম মানুষ চেকস অ্যান্ড ব্যালেন্স করে, চীন এটা। চলতি বছরের ফেব্রুয়ারি ও মে মাসে আরও 2 বার চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফর করে বিএনপি। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের সময় হলো একটি বিরতির। কারো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। 26 শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ 5 দাবিতে সড়কে ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করেছেন তারা। পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে, এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। দাবি না মানলে আগামীকাল ঢাকা ব্লকেজ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরতরা। তাদের কর্মসূচিতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। শনিবার সকালটা এভাবে শুরু হয় প্রগতি সরণি রাস্তায় নিয়মিত যাতায়াত করা যাত্রীদের। ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের 26 শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনায় নতুন বাজার এলাকায় রাস্তা অবরোধ করলে তীব্র ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। আন্দোলন হবে, ওনাদের ভার্সিটিতে হবে বা এক সাইডে হবে, কিন্তু জনগণের কষ্ট দিয়ে তো আন্দোলনের আমরা মানি না। আমরা যারা অফিসগামী যাত্রী আছি তাদের আমাদের খুবই ভোগান্তি হয়। পুলিশ বারবার বুঝিয়েও শিক্ষার্থীদের রাস্তা থেকে সরাতে ব্যর্থ হয়। এরপরই বল প্রয়োগে যায় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি, এক পর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের লাঠিচার্জে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। আমাদের যে বয়স তুলে নিতে হবে, অবিলম্বে বিনা শর্তে তুলে নিতে হবে। কেউ যদি প্রোফাইল লাল করতো বা একটা ফেসবুক পেজ দিত, তাকে ডিবি এসে ধরে নিয়ে যেত, পুলিশ এসে ধরে নিয়ে যেত। এইরকম করে ইউনাইটেড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ফেসবুকে কবিতা লিখলে বা একটা পোস্ট দিলে তাকে আপনার নোটিশের মধ্যে ওই জিনিসটা উল্লেখ করে দেয়। 10 মিনিটের ব্যবধানে আবার রাস্তায় ফেরেন শিক্ষার্থীরা। পুলিশের আচরণ নিয়ে তীব্র ক্ষোভ ঝাড়েন তারা। অন্যান্য কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেন বিক্ষোভে। আলোচনার দরজা তারা আমাদেরকে আলোচনার জন্য এখনো আমন্ত্রণ জানায়নি। 26 জন শিক্ষার্থীকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়। বহিষ্কারের কারণ ছিল সেই মিথ্যা অভিযোগ, যেখানে বলা হয় যে আমরা শিক্ষকদের আটকে রেখেছিলাম। আমরা আগে ঘোষণা দিয়েছি, আবারও দিচ্ছি, অনির্দিষ্টকালের জন্য আমরা নতুন বাজার ব্লকের আয়োজন করছি এবং সারা বাংলাদেশ ও সারা বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি সবাই আছে, সারা বাংলাদেশ যারা আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসেও রাস্তা ছেড়ে সরে যাননি শিক্ষার্থীরা। বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ 5 দফা দাবি না মানলে আগামীকাল ঢাকা ব্লক কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। জুয়ারসানি, নিউজ 24, ঢাকা। অনির্দিষ্টকালের জন্য রবিবার থেকে সব একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। একাডেমিক ও আবাসিক ভবন সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই এই পদক্ষেপ এসেছে। শনিবার একাডেমিক কাউন্সিলের জরুরি সভা শেষে এই বিষয়ে নোটিশ জারি করা হয়। রবিবার দুপুর 12টার মধ্যে সব শিক্ষার্থীকে হোস্টেল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের পেশাগত MBBS পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এর আওতামুক্ত থাকবেন। সংবাদের সময় হলো আরো একটা বিরতি। সঙ্গেই থাকুন। স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24 সংবাদ। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক SM জাহাঙ্গীর হোসেন। শনিবার খিলক্ষেত রেলগেটে বিএনপির পক্ষ থেকে প্রচারণায় এ সময় উপস্থিত ছিলেন খিলক্ষেত থানা বিএনপি ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় SM জাহাঙ্গীর বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠন করে ঢাকা 18 আসনকে একটি আধুনিক আসনে রূপান্তরিত করবে। সেই সাথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তির কামনাও করে দোয়া চেয়েছেন তিনি। অর্থ বাণিজ্যের সংবাদ। 2021 সালের পর গেল বছর বাংলাদেশিদের সর্বোচ্চ পরিমাণ অর্থ জমা হয়েছে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে। এদেশের কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ প্রতিবেদন অনুযায়ী 2023 সালের তুলনায় দেশে গণ অভ্যুত্থানের বছর 2024-এ বাংলাদেশিদের জমার পরিমাণ বেড়েছে প্রায় 3000%। বিশেষজ্ঞরা বলছেন, দেশ থেকে টাকা পাচার ঠেকাতে সরকারের কঠোর নজরদারির পাশাপাশি প্রয়োজন সংশ্লিষ্ট রাষ্ট্রের সাথে চুক্তি।
এক সময় সারা বিশ্বের অর্থ জমাদানে বিশ্বস্ত হিসেবে নাম ডাকছিল সুইজারল্যান্ডের ব্যাংকগুলো। দেশটির কেন্দ্রীয় ব্যাংক থেকে আমানতের তথ্য না জানানোয় ধারণা করা হয় বিভিন্ন দেশের অবৈধ অর্থ জমা হতো সেখানে। তবে গেল কয়েক বছরে আন্তর্জাতিক নানা চুক্তির কারণে এখন সুইজারল্যান্ড বিভিন্ন দেশের সরকারের চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহ করে। সুইস ন্যাশনাল ব্যাংকের 2024 সালের প্রতিবেদনে দেখা গেছে দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ এক বছরের ব্যবধানে বেড়েছে 3,246 গুণ। যেখানে 2023 সালে বাংলাদেশিদের জমা ছিল মাত্র 264 কোটি টাকা, সেখানে গণ অভ্যুত্থানের বছর 2024-এ জমার পরিমাণ ছাড়িয়েছে 8,500 কোটি টাকা। সুইস ব্যাংকগুলোতে এ যাবৎ বাংলাদেশিদের সবচেয়ে বেশি অর্থ জমা পড়ে 2021 সালে প্রায় 13,000 কোটি টাকা। 80% টাকা পাচার হয় বাণিজ্যের আড়ালে। বাণিজ্যের আড়ালে যে টাকা পাচারটা, সেই টাকা পাচারটা কিন্তু সবসময় চলমান থাকে। এটাকে কিন্তু আপনি শূন্য করতে পারবেন না, এটা কিন্তু চলমান থাকবে, এটাকে মিনিমাইজেশন করতে পারবেন। 2023 সালে খুব সম্ভবত এই অর্থগুলো হয়তো মানে বড় একটা অংশ হয়তো নির্বাচনের কাজে ব্যবহার করা হয়ে থাকতে পারে, যেগুলো আবার হয়তো 24 সালে নতুন করে ফেরত নিয়ে যাওয়া হতে পারে। উচ্চ পর্যায়ের পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট রাষ্ট্রের সাথে চুক্তি ছাড়া অর্থ পাচার ঠেকানো ও ফেরত আনা সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা। জুলাই আগস্টের পরে এই অল্প সময়ের ভিতরে কিন্তু ব্যাংকগুলোকে নতুন করে মানে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা সেটা সম্ভব হয়নি। এই সময়ের ভিতরে হয়তো অনেকেই অর্থ নিয়ে গেছেন। দ্বিপক্ষীয় আইনগত সহযোগিতা চুক্তি যদি সুইজারল্যান্ডের সাথে করা সম্ভব হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই আমানত যেগুলো আসলে অবৈধ উপায়ে গেছে বা অর্থ পাচার হয়েছে সেগুলা ফেরত নিয়ে আসা সম্ভব। বাণিজ্যের আড়ালে টাকা পাচার এটা তো টেকনিক্যাল ইস্যু। এই টেকনিক্যাল ইস্যু মিনিমাইজ করা এত সহজ কাজ নয়, এটা একদিনের কাজ নয়, এটা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টও দরকার এবং সেন্ট্রাল ব্যাংকের তো মনিটরিং থাকতেই হবে। বিশেষজ্ঞদের ধারণা, অর্থ পাচারের অনেক গন্তব্যই সরকারের এখনো অজানা। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। সংবাদে নিচ্ছি আরো একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে নাস্তানাবুদ ইসরায়েল। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রকেও এবার সতর্ক করেছেন তেহরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এদিকে ইস্পাহানে পারমাণবিক গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে পরমাণু কেন্দ্র ধ্বংস করার ক্ষমতা ইসরায়েলের নেই, এমন দাবি খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যদিও লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরানে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন নেতানিয়াহু। একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের শব্দে কাঁপছে রাতের আকাশ। শনিবার স্থানীয় সময় ভোরে ইসরায়েলের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে হামলা চালায় ইরান। এ সময় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্তের খবর পাওয়া গেছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, ইরানের হামলা প্রতিহত করতে ফুরিয়ে আসছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। এদিকে শনিবার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বোমা বর্ষণ করে ইসরায়েলি বাহিনী। ব্যাপক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ইস্পাহান পারমাণবিক স্থাপনার আশপাশের এলাকা। এতে পারমাণবিক স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি আইডিএফ-এর। ইরানে মাটির গভীরে থাকা পরমাণু কেন্দ্রকে ধ্বংস করার ক্ষমতা ইসরায়েলের নেই, এমন দাবি করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি যোগ করেন, ইসরায়েল যেহেতু জয়ের পথে রয়েছে, তাই তাদের হামলা বন্ধ করতে বলা সহজ নয়। এদিকে ইরান পরমাণু অস্ত্র চায় না, এ বিষয়ে বরাবরই ইসরায়েলকে অবহিত করেছে রাশিয়া, এমনই দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে প্রথম দিন থেকেই ইরানের ইসরায়েলের হামলায় মার্কিন সম্পৃক্ততা রয়েছে, এমনটাই দাবি করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এর পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি করেন তিনি। সেই সাথে মোসাদের গুপ্তচরদের ধরতে ব্যাপক অভিযান চালিয়ে ইরানের বিভিন্ন অঞ্চল থেকে 54 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরানে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আফরিন মৌ, নিউজ 24। সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।